He's telling true events that happened in life. আজকের ঘটনা জিন হুজুর আর চারটি পরী। ঘটনাটি যার কাছ থেকে শোনা, আমি তার মতো করেই বলছি। সময়টা 2006 সালের রমজান মাসের কোনো একদিন। আমার নাম রশিদ আকবর, পেশায় একজন রিক্সা চালক। সারাদিন রোজা রাইখা রিক্সায় প্যাডেল মারি। দিন শেষে ক্লান্ত হইয়া ইফতার আগেই আমাদের কলোনিতে ফিরি। আমার জীবনে মেলা ভূত প্রেতের কিচ্ছা কাহিনী শুনছি, কিন্তু জীবনে দেখি নাই, তাই বইলা বিশ্বাসও করতাম না। কিন্তু আমার স্বচক্ষে এই ঘটনা দেখার পর বোধ আছে, এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, আসল ঘটনা বলি। সেই দিন সেহরি খাইয়া রিক্সা নিয়ে বের হমু, তখনই পিছন থাইকা বউ ডাক দিল, আকাশের অবস্থা ভালো না, আজ যেন না যাই। কি করার, আমরা রিক্সা চালক, ঝড় তুফান যাই থাকুক, ফের চালাতে বাইরে যাওয়া লাগবো। মন টানে না, তারপরও রিক্সা নিয়ে বের হলাম। যখন আমি রিক্সা নিয়ে বাজারের কাছে গেলাম, তখন একজন লম্বা হুজুর লোক আমার রিক্সায় উঠল। কোথায় যাবে জিজ্ঞেস করলে কিছু বলে না, শুধু বলল, অনেক দূর, কি যাবি তো? আমি মাথা নাড়লাম। টাকা দিলে আমি সব জায়গায় যাইতে রাজি। সেই সকাল থেকে লোকটারে নিয়ে ঘন্টার পর ঘন্টা রিক্সায় প্যাডেল মারতেছি, দেখি থামার কোনো নামগন্ধ নাই। এক সময় প্যাডেল মারতে মারতে বিরক্ত হইয়া পিছনে ফিরা কই, হুজুর আপনি যাইবেন কই? লোকটা চোখ বড় বড় লাল করে বলল, তোকে তো বলেছিলাম অনেক দূর, পুরো রাস্তায় আর পিছনে ফিরবি না। আমি মাথা সাই দিয়ে আর কিছু বললাম না। আমি সামনের দিকে রিক্সা চালাচ্ছি, পিছন থেকে দুরুদ, জিকির, সূরা তিলাওয়াত শুনতে পাচ্ছি, খুব চিকন কণ্ঠে আর মিহি সুরে, যেন মধু আছে কণ্ঠে। আমার 30 থেকে 32 বছর জীবনে এত সুন্দর তিলাওয়াত আগে কখনো শুনি নাই। এক সময় আমার যেন ক্লান্তি কেটে গেছে। আমি জোরে জোরে প্যাডেল মারতে থাকি, রিক্সা চলতেছে খুব জোরে। এক সময় জোহরের আজান দিলে একটি মসজিদের কাছে হুজুর রিক্সা থামাতে বলল। আমি আর উনি অজু করে নিলাম নামাজের জন্য। মসজিদের অনেক মুসল্লি, এত মুসল্লি মসজিদে আগে দেখি নাই। সবাই লম্বা লম্বা সাদা জুব্বা ড্রেস পরা, আর জায়গাটাও আমার অচেনা। সবাই হুজুরকে জায়গা করে দিলেন নামাজ পড়াতে। উনি ইমামতি করলেন। আমি একেবারে পিছনে কাতারে দাঁড়ালাম। নামাজের ভিতরে আমি যেন তলিয়ে গেলাম। এত ভালো লাগা আগে লাগেনি। নামাজ শেষ করে রিকশায় উঠে পড়লেন। এর ফাঁকে আর কোনো কথা বলেন নাই, শুধু একটা কথা বলতে শুনলাম, নামাজের মতো শান্তি আর কিছুতে নাই। আমি সেই আবার অনবরত পেডেল মেরে চলতেছি। মাঝে মাঝে রাস্তায় কোনো মোড় আসলে উনি নির্দেশ দেয় ডানে বামে যাওয়ার জন্য। এক সময় দুপুর ঘনিয়ে বিকাল হয়, আমার শরীর ভাঙ্গা গেছে, আর চালাতে পারতাছি না। তখনই উনি বলে, থাম এখানে। আমি রিক্সা থামাই। এ কি, এখানে তো কোনো রাস্তাঘাট নাই, শুধু মাঠ মাঠ আর মাঠ। আর মাঠের শেষের দক্ষিণে একটা সরু খাল আছে। হুজুর লোকটি রিক্সা থেকে নেমে বললেন, তুমি এখানে থাকো, আমি আসতেছি। ভুলেও আমার পিছে পিছে এসো না। আমি বললাম, আপনি যান কই? এখানে তো কিছু নাই। উনি শুধু হাত দিয়ে ইশারা করলেন রিক্সায় বসে থাকতে। উনি একটু বাদে আসতেছে। তারপর আমি ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম। উনি যত দূরে যাচ্ছে মনে হচ্ছে যেন তত বড় হচ্ছে। আমি খুব ভয় পাই। এক সময় ওনাকে আর দেখতে পাই না। প্রায় 20 থেকে 30 মিনিট কাইটা গেল, কিন্তু হুজুরের আসার কোনো নামগন্ধ নাই। রিক্সায় বসতে বসতে আমি চিন্তা করলাম, এই লোকটা তো আমার ভাড়াও দিল না, কোন জায়গায় আইনা মাঠের মাঝখানে দাঁড় করাইয়া চলে গেছে। এক সময় আমি খুব ভয় পাই। চারিদিকে শুধু মাঠ আর আমি একা রিক্সা নিয়ে বসে আছি। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে। ক্ষুধা ক্লান্তি ভয় নিয়ে আমি রিক্সায় জড়সড় হয়ে বসে আছি। তারপর আমি ভেবেছিলাম হয়তো এই লোক আর আসবে না। আশেপাশে মসজিদ পাইলে ইফতার কইরা মসজিদে কাটামো রাতটা। যেই ভাবা সেই কাজ। অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু মসজিদ তো দূরের কথা, কোনো মানুষজনও দেখা পাইলাম না। সন্ধ্যা হয়ে গেছে।
এতক্ষণে হয়তো ইফতারের সময় হয়েছে। আমি মাঠের শেষ প্রান্তে খালটার দিকে গেলাম পানি খাবো বলে। তখনই আমার জীবনের সেরা আজীব ঘটনা দেখলাম। আমি দেখলাম যে সেই হুজুর খালের পানির উপর 4টা মহিলার সাথে দাঁড়ায় আছে। 4জন মহিলাই বোরকা গায়ে দেওয়া, লাল নীল সাদা কালো বোরকা পরা। হুজুর মহিলাদের হাতে বাজারের ব্যাগের মতো কিসের ব্যাগ দিতেছিল, তবে আমার মনে হয় ওগুলো বাজারের ব্যাগ, কিন্তু 100% শিওর না কিসের ব্যাগ ছিল। আমি অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। এটা দেখে যে পানির উপর মানুষ দাঁড়াইয়া আছে, তখন মহিলা ওগুলো হঠাৎ আমাকে দেখে ফেললো। হুজুর পিছনে ফিরা আমার দিকে তাকাইলো। তখন আমি দেখলাম ওনার মুখ কি বিবর্ষ আর ভয়ঙ্কর, লম্বা লম্বা পায়ে আমার দিকে আসতেছিল। আর মহিলাগুলো বিশাল বিশাল সাপ হয়ে আমার দিকে আসতেছে। এটা দেখার পর আমি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার মাইয়া ডাকাডাকি করতেছে, মা, আব্বার জ্ঞান ফিরছে। পুরা কলোনির সবাই আইসা জড়ো হইয়া গেছে আঙ্গ ঘরে আমারে দেখবার লাইগা। তারা হগলে বলা বলি করতেছে আমার নাকি আইজ 3 দিন জ্ঞান নাই। আমি আমার বউরে কইলাম আমি এখানে কিভাবে আইলাম। আমার বউ কইল আমার শালায় আমারে নিয়ে আইছে, ও রাঙামাটিতে গাড়ি চালায়। তো ওই মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে, তখন মসজিদে আমারে পাইছে। আমি অচেতন হইয়া পইরা আসি, কে বা কারা আমারে রাইখা গেছে কিছু জানে না। তারপর ও আমারে নিয়ে আইলো। আর আমার কলোনি হইল চিটাগং। আমার শালা বড় হুজুর নিয়ে আইছে। হুজুর সবকিছু শুনে বলল, এটা কোনো নামাজি বড় জিন অথবা জিনের বাচ্চা ছিল, তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তুমি দেখে ফেলাতে এমনটি হইছে। আর জিনের সাথে পানির উপর মহিলাগুলো জিনের বউ অথবা তার আত্মীয় স্বজন ছিল। আমি দেখে ফেলার কারণে ভয়ঙ্কর রূপ নিছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, আমি বাড়ি থেকে যখন সেহরি খেয়ে বের হয়েছি তখন আমার পকেটে ছিল 0 টাকা। আর আমার শালাবাবু যখন আমাকে অচেতন অবস্থায় পায় তখন আমার পকেট ভর্তি প্রায় 12,000 টাকা পায়। এরপর থেকে আমি রিক্সা চালানো ছাইড়া দিই। জিনের দেওয়া টাকাগুলো দিয়া আমাদের ওখানে ছোট একটা হোটেল দিই। আর আমার ছোট ওই হোটেল এখন চট্টগ্রাম জেলার বড় নামকরা একটা রেস্টুরেন্ট, আলহামদুলিল্লাহ। ঘটনা 2। ঘটনাটি 2008 সালের ডিসেম্বরের। তখন আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আমরা বাসা চেঞ্জ করে হালিশহর এলাকায় একটা 5তলা অ্যাপার্টমেন্টের 2য় ফ্লোরে উঠলাম। ওখানে যাওয়ায় প্রায় কয়েকদিনের মধ্যেই আমার বাড়ির ছাদে ওঠার অভ্যাস হয়ে গেল। ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনরাও উঠত। একদিন বিকেলে হঠাৎ করেই একটা মেয়ের সাথে পরিচয় হলো। মেয়েটির নাম বলল ইনসা। মেয়েটি আমাকে জানালো ইনসা নামের অর্থ হচ্ছে সৃষ্টি। মেয়েটি দেখতে মায়াবী চেহারার আর মাঝারি ধরনের। আর ওর ফ্যামিলি নাকি 3 বছর ধরে এই ফ্ল্যাটের 5তলায় ভাড়া থাকে। তার মানে এই বাড়ির প্রথম থেকেই ওরা ভাড়াটিয়া হিসেবে থাকছে। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমার নাম কিভাবে জানলে? আমার তো এখানে নতুন এসেছি। সে আমাকে বলল আমাকে সে প্রথম দিনই দেখেছে। আর আমার 6 বছরের ছোট ভাইটার কাছ থেকে আমার নাম জেনেছে। এই বলে সে হাসতে শুরু করলো। ওই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সাথে আমার কথা হলো। এইভাবে প্রতিদিন ছাদের একটা জায়গায় আমরা কথা বলতাম। একদিন মেয়েটি আমার কাছ থেকে আমার ফোন নাম্বার নিল আর আমাকে একটা গিফট দিল। গিফটটা অসম্ভব সুন্দর ছিল। আর সেটা ছিল মাটির কারুকাজ, দেখতে অনেকটা কলার মোচার মতো। এত সুন্দর একটা শোপিস পেয়ে আমার খুবই খুশি লাগলো। ইনসা আমাকে বলল এটা খুব যত্ন করে রেখে দিতে আর বাসার কাউকে না জানাতে। আমি কাউকে না জানিয়ে সেটাকে আমার রুমের ওয়ার্ড্রপে রেখে দিলাম। কিন্তু এরপর থেকেই সব ঝামেলা শুরু হলো। একসময় আমি মেয়েটির সাথে খুবই ঘনিষ্ঠ হতে থাকলাম এবং আমি প্রায় সারা রাতই মেয়েটির সাথে ফোনে কথা বলতে থাকি।
এমন একটা সময় আসলো যখন আমি মেয়েটির সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারতাম না। মাঝে মাঝে আমরা রাত 2টা 3টা পর্যন্ত কথা বলতাম। আর কথা বলতে বলতে একসময় আমরা ছাদে চলে যেতাম দেখা করার জন্য। কিন্তু আমি কখনো ভাবতাম না যে ও কিভাবে ছাদে আসতো। এভাবে প্রায় 1 মাস চলে গেল। হঠাৎ একদিন আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো আর কি জানি বলতে চাইলো। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ও কিছুই বলতে পারলো না। আমি আমার রুমে গিয়ে দেখলাম কেমন যেন একটা আশ্চর্য গন্ধ ছড়িয়ে আছে। গন্ধটা আমার খুব পরিচিত মনে হলো, কিন্তু মনে করতে পারছিলাম না। গন্ধটা খুব হালকা কিন্তু অনেক দূর চলে যাওয়ার মতো একটা গন্ধ। এরপর ঘরের কোণায় তাকিয়ে আমি দেখলাম যে সুন্দর যে শোপিসটা ছিল সেটা ভেঙে পড়ে আছে। আর আমি একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করলাম। মাটির সেই শোপিসটার ভেতরে গায়ে খুব সূক্ষ্মভাবে ছোট করে কিছু লেখা আর কিছু প্রতীক খোদাই করা ছিল। আমি আমার মাকে গিফটের লেখা ও প্রতীকগুলির কথা খুলে বললাম, আর কে দিয়েছে সেটাও বললাম। এটা শুনে মা অবাক হলেন আর রাগ করলেন আমার উপর। তিনি সেগুলো দেখতে চাইলেন আর দেখে সবকিছু বুঝতে পারলেন। ওইদিকে ইনসাও আজকে ফোন ধরছিল না। আমি ছাদে উঠে ইনসাকে ফোন দিলাম, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে এই প্রথম ওর নাম্বারটা বন্ধ পেলাম। পরদিন মা একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন আর হুজুর এসে সব রহস্যের জট খুলে দিলেন। তিনি লেখা আর প্রতীকগুলো দেখে সবকিছু বুঝতে পারলেন। তিনি বললেন, আমার সাথে এক মহিলা জিন অর্থাৎ পরীর সম্পর্ক ছিল। তিনি আমার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিল ওই ছোট্ট উপহারটির মাধ্যমে। আমার ছোট ভাই খেলতে গিয়ে ওটা ভেঙে ফেলায় সে আমার উপর প্রচণ্ড ক্ষেপে আছে। আর আমার মা আমাকে যেটা বলল সেটা শুনে আমি একেবারেই স্তব্ধ হয়ে গেলাম। মা বলল, এই বিল্ডিং হওয়ার পর থেকে ওই ফ্ল্যাটের 5 তলায় কোনো ভাড়াটিয়াই টিকতে পারেনি, তাই ওটা এখন খালি পড়ে থাকে। আমি বিশ্বাস করতে পারিনি। আমি দৌড় দিয়ে 5 তলায় উঠে যাই আর সেখানে গিয়ে দেখি এই প্রথমবারের মতো গেটে তালা ঝুলছে। তাহলে কি আমি এতদিন ওটা দেখতে পাইনি? আমি এতদিন কিসের ঘোরের মধ্যে ছিলাম আমি জানি না। আমার ভাই এই যাত্রায় বেঁচে গেল। তারপর আমি আর কোনো দিন ওই নাম্বার খোলা পাইনি। পরে আমি কাস্টমার কেয়ারে যাই এবং অনেক কষ্ট করে জানতে পারি যে এই নাম্বারে আসলে কোনো ইউজার নেই। এবার চলে যাব তৃতীয় ঘটনায়। আজকে আপনাদের যে ঘটনাটি বলবো সেটি যখন ঘটেছিল তখন আমি ক্লাস 10-এ পড়ি। কিছুদিন পরেই মেট্রিক পরীক্ষা, তাই অনেক রাত জেগে পড়তাম। আমি আবার দিনের বেলা পড়তে পারি না, তাই আম্মু আমার জন্য চা বানিয়ে রাখতেন যেন আমি রাতে খেতে পারি। যাই হোক, সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। বরাবরের মতোই সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়া শুরু করলাম। দুদিন পরে স্যারের বাসায় একটা মডেল টেস্ট পরীক্ষা, তাই ঠিক করেছিলাম পড়া একদম শেষ করে ঘুমাবো। তার জন্য দরকার হয় ভোর পর্যন্ত পড়ব। তখন আনুমানিক রাত 3টা। পড়তে পড়তে মাথা কেমন যেন ভারী ভারী লাগছিল, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। আমার বারান্দায় একটি ইজি চেয়ার পাতা আছে। আমি বিকেলে অনেকটা সময় সেখানে কাটাই। বাবা আমার পছন্দের কথা মনে করি চেয়ারটি বারান্দায় বসিয়েছিলেন। যাই হোক, আমি বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসলাম। পড়ার মধ্যে বিরতি নিলে আমি সাধারণত চোখ বন্ধ করে এতক্ষণ যা যা পড়েছি তা মাথার মধ্যে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করি। বরাবরের মতোই আমি ইজি চেয়ারে শুয়ে মাথার মধ্যে তখনের পড়াগুলো নিয়ে ভাবছিলাম। এমন করে প্রায় 5 থেকে 7 মিনিট যাবার পর হঠাৎ একটা আওয়াজে আমি চমকে চোখ মেলে তাকাই। বলা বাহুল্য, আমরা ক্যান্টনমেন্টে আর্মিদের জন্য যেই কোয়ার্টারগুলো আছে সেখানে থাকতাম। চোর ডাকাতের কোনো বালাই ছিল না। আর গার্ড যিনি ছিলেন তিনি থাকতেন একদম গেটের সামনে ঢোকার পথে। সিকিউরিটি সিস্টেম অনেক হাই ছিল। যাই হোক, আমি চমকে চোখ মেলে তাকিয়ে এদিক সেদিক দেখলাম, কিছুই চোখে পড়ল না। অথচ আমি স্পষ্ট একটা শব্দ পেয়েছি,
শব্দটা কিসের ছিল জানি না, তবে অনেকটা কোমল গলায় কাউকে ডাকলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ। আমাদের বাড়ির আশেপাশে কোথাও হয়েছে। আমরা দোতলায় থাকতাম, তাই বারান্দা থেকে উঁকি দিলে নিচের দিকটা স্পষ্ট দেখা যেত। আমি প্রথমে ভাবলাম বারান্দার দরজা আটকে দিয়ে রুমে চলে যাই, কিন্তু পরক্ষণই মনের মধ্যে কেমন যেন একটা খুঁতখুঁতানি চলতে লাগলো। কিসের আওয়াজ ছিল সেটা? যদি কেউ আমার নাম ধরে ডাক দেয় তাহলে এত গভীর রাতে কেন আসবে? মাথায় কিছুই ঢুকছিল না। বারান্দার দরজা আটকে দিয়ে রুমে ঢুকলাম। ভাবলাম পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ভুলে যাব, কিন্তু 10 মিনিটের মতো শুধুই বই নিয়ে বসে থাকলাম। মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম আবার যাব বারান্দায়। সাহস করে দরজা খুলে বারান্দায় দাঁড়ালাম। আশেপাশে আবারও ভালো করে তাকিয়ে দেখলাম না, কেউ নেই। ধীরে ধীরে এগিয়ে বসে পড়লাম ইজি চেয়ারটায়। অন্যান্য দিন যখন বসি তখন মনটা খুব শান্ত হয়ে যায়, আজকে হলো উল্টো। ইজি চেয়ারে বসার সাথে সাথে কেমন যেন কেঁপে উঠলাম। আমি ইজি চেয়ার ছেড়ে রুমে গিয়েছি প্রায় মিনিট 10 হবে। এখনও ঢাকা শহরে শীত ভালোই আছে। যেই সময়ের ব্যবধানে আমি চেয়ারে আবার ফিরে এসেছি তাতে চেয়ারটা ঠান্ডা হয়ে যাবার কথা, কিন্তু চেয়ারে বসা মাত্রই অনুভব করলাম সেটা অনেক গরম, যেন এইমাত্র কেউ চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো। বুকের মধ্যে হৃৎপিণ্ড ধকধক করে হাতুড়ির মতো পেটাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরেও বলতে গেলে আমার বয়সী অন্য যে কোনো মেয়ের চেয়ে আমার সাহস বেশি ছিল। এমনভাবে প্রায় মিনিট 2 কাটলো। হঠাৎ আমাকে চমকে দিয়ে কেউ যেন আমার নাম ধরে ডেকে উঠল। ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এবার আমি স্পষ্ট শুনতে পেয়েছি, অনেকটা বাতাসে ভর করে যেন আসছিল কথাগুলো। মিম, মিম দেখো। এমন বিক্ষিপ্ত কয়েকটা শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে চোখ মেললাম। এবারও কিছু চোখে পড়ল না। তাকালাম বাইরের দিকে। আশেপাশের বেশিরভাগ বাসায় আলো নিভানো, শুধু দূরে এফ ব্লকে একটা বাড়িতে আলো জ্বলছে। হঠাৎ মনে সন্দেহ হলো, আওয়াজটা নিচ থেকে আসছে না তো? আমাদের বারান্দায় কোনো গ্রিল লাগানো ছিল না, তাই ইচ্ছে করলেই ঝুঁকে নিচতে দেখা যেত। আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে বারান্দার ওয়ালে ঝুঁকে নিচে উকি দিলাম। নিচে কলিং বেলে লাগানো, তাই রাতে সুবিধা হবে ভেবে একটা লাইট সব সময় জ্বালানো থাকে। সেই আলো মেন গেটের সেখানে থেকে শুরু হয়ে গেটের সামনের অনেকটুকু রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে। সেই আলোয় আমি যা দেখলাম তা জীবনেও ভোলার মতো নয়। আমি ওকে দিয়েই দেখলাম নিচে কে যেন ঠিক আমার দিকে তাকিয়ে আছে, যেন জানতো আমি এই মুহূর্তে ওকে দিব। ওই জিনিসটা এমন জায়গায় দাঁড়ানো ছিল যে গেটের আলোটা প্রায় তার মুখের উপর এসে পড়েছে। ওর মুখটা দেখে ভয়ে কেঁপে উঠলাম আমি। ছেলে না মেয়ে তা পরিষ্কার করে বোঝা যাচ্ছিল না। আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। আমি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। চিৎকার করতে চাচ্ছি, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এবার দেখলাম সে আকৃতিটি আস্তে আস্তে হাওয়ায় ভেসে আমার দিকে আসতে লাগলো। আমি পাগলের মতো চেষ্টা করছি চিৎকার দেওয়ার জন্য, কিন্তু পারছি না। দৌড়ে যে ভেতরে চলে যাব তারও উপায় নেই। ওই অবয়বটা প্রায় আমার সামনে চলে এসেছে। আমার থেকে তার দূরত্ব আনুমানিক 3 থেকে 4 হাতের মতো হবে। শেষবারের মতো একবার চেষ্টা করলাম চিৎকার দেওয়ার জন্য। হঠাৎ কোয়ার্টারের পাশের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। সাথে সাথে দেখলাম আকৃতিটা আমার থেকে দূরে সরে যাচ্ছে, হেঁটে যাচ্ছে না, অনেকটা ঘুড়ি যেমন উড়ে তেমনি করে। যতদূর পর্যন্ত আলো যায় ততদূর পর্যন্ত দেখতে পারলাম। শেষ মুহূর্তে একবার আমার দিকে ওইটা মাথা ঘুরিয়ে তাকালো। স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারের সবুজ রঙের আলো বের হচ্ছে ওইটার চোখ দিয়ে। এইটা দেখার পর আমার আর কিছু মনে নেই। পরদিন যখন আমি চোখ মেলি তখন আমাকে নিজের রুমে দেখতে পাই, খাটে শোয়ানো।
মাথার উপর ফ্যানটা তুমুল স্পিডে ঘুরছে। ওঠার চেষ্টা করলাম, কিন্তু শরীরে শক্তি পেলাম না ওঠার মতো। গলা দিয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম, কেমন যেন গড়গড় আওয়াজ বের হলো। ভাগ্য ভালো, মা পাশেই ছিল, দৌড়ে এসে হাজির। রান্না করছিল মনে হয়। আমাকে দেখেই মাথায় হাত রাখলো। মা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি খুবই দুর্বল অনুভব করছিলাম। মাকে বললাম পরে বলবো, আগে বলো আমি ঘরে এলাম কিভাবে। পরে মা বলল, সকালের নামাজের জন্য ওঠার পর আমাকে রুমে না পেয়ে তিনি বারান্দায় যান। সেখানে গিয়ে দেখেন আমি ইজি চেয়ারের পাশে মেঝেতে পড়ে আছি। মা আরও বললেন, আমাদের বাসায় একটা বিড়াল পালতাম আমরা। সেই বিড়ালটাকে নাকি আজকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। পরে ওপরতলার আঙ্কেল বাজার থেকে আসার পথে বিড়ালটিকে বাসার পাশের ঝোপের মধ্যে মৃত দেখতে পান। কেউ যেন সেটাকে মেরে ছিন্নভিন্ন করে ফেলে রেখেছেন। নাড়ি বুড়ি বের হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিড়ালটার গায়ে এক ফোঁটাও রক্ত ছিল না, যেন কেউ শুষে বিড়ালটার দেহের সব রক্ত শেষ করে ফেলেছে। এই ঘটনাটি আমার জীবনটাকে এলোমেলো করে দেয়। একটানা 15 দিন ভয়াবহ জ্বরে আক্রান্ত ছিলাম আমি। এক পর্যায়ে ডাক্তাররা বলেছিলেন হয়তো এবছর পরীক্ষা দিতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে উঠি এবং সেই বছরই পরীক্ষা দিই। আমি জানি অনেকেই বলবেন হ্যালোসিনেশন, অনেকেই বলবেন পড়ার প্রেশার ছিল তাই উল্টাপাল্টা দেখেছি, কিন্তু আমি জানি আমি যা দেখেছিলাম সত্যি দেখেছি।